আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ আগামী 27 তারিখ তোমাদের ফিজিক্স পরীক্ষা। ফিজিক্স পরীক্ষাটাকে সামনে রেখে আমরা এই ছোট্ট ক্লাসটাতে যেটা করব, তোমাদের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি বেশি প্রশ্ন যেখান থেকে আসে সেগুলো একটু আইডেন্টিফাই করে দিব, এবং কোন পার্টগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেইগুলা আমরা একটু দেখাই দিব। শুধু তাই না, আমাদের তোমরা জানো তোমাদের কিন্তু একটা রুটিন পাবলিশ করা হয়েছে, সেখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপরে কিন্তু এমসিকিউ সলভিং ক্লাস নিব এবং সিকিউ সলভিং ক্লাস নিব। এমসিকিউ সলভিং ক্লাসটা তোমরা রেকর্ডেড পেয়ে যাবা, আর সিকিউ সলভিং ক্লাসটা কিন্তু লাইভে হবে। তো এইটার রুটিনটা চলো আগে একটু দেখে নিই, এরপরে আমরা সাজেশনের ক্লাসের মধ্যে যাব। তোমাদের 24 এপ্রিল বৃহস্পতিবার মানে আগামী কালকে তোমরা হচ্ছে বিকাল 4টা থেকে 6টায় আমি তোমাদের দুইটা অধ্যায়ের উপর ক্লাস নিব, গতি এবং বল। এরপরে সন্ধ্যা 7টা থেকে 9টায় তোমাদের নাজিম ভাইয়া ক্লাস নিবে কাজ, শক্তি, ক্ষমতা এবং পদার্থের অবস্থা ও চাপ। এরপরে হচ্ছে 25 এপ্রিল শুক্রবার সকালবেলা তোমাদের নাজিম ভাইয়া বস্তুর ওপর তাপের প্রভাব এই অধ্যায়টা নিবে, এবং রাহাত ভাইয়া শব্দ এবং তরঙ্গ এই অধ্যায়টা কভার করবে। এরপরে বিকাল 4টা থেকে 6টা আলোর প্রতিফলন নিবে তোমাদের নাজিম ভাইয়া, প্রতিসরণ নিবে রাহাত ভাইয়া। শনিবার সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত আমি স্থির তড়িৎ এবং চলতড়িৎ এই অধ্যায়গুলার সিকিউগুলা একটু সলভ করাই দিব, যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতন। এবং দুপুর 2টা থেকে 5টা এই সময়টাতে তোমাদের বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো তোমাদের নাজিম ভাই এবং রিদিতা আপু কভার করে ফেলবে। এটার একটা এখনই স্ক্রিনশট নিয়ে রাখো এবং এই ক্লাসগুলো মিস করো না। তোমাদের দেখবা মোটামুটি যে টাইপের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতন সেগুলো একবার ছোট্ট করে আমরা রিভিশন দিয়ে দিব। ওকে, সো চলো আমরা একটু সময় নষ্ট না করে একবারে চলে যাই সাজেশনের টপিকগুলোর মধ্যে। সো আমাদের অধ্যায় 1 ভৌত জগৎ এবং পরিমাপ, এই অধ্যায়টা থেকে আসলে সিকিউ আসার সম্ভাবনা একটু কম, এমসিকিউ প্রশ্ন বেশি আসতে পারে। তো কোন কোন টপিকগুলো আমরা যখন একটা অধ্যায় শুরু করছি, কোন কোন টপিকগুলো আগে পড়া শুরু করব, কোন কোন টপিকগুলোতে বেশি জোর দিব, সেইগুলো চলো আগে আমরা একটু দেখে নেই। সো স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্য, স্লাইড ক্যালিপার্স থেকে দৈর্ঘ্য এবং ব্যাস নির্ণয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে একদম সরাসরি সূত্র অ্যাপ্লাই করে কিন্তু ম্যাথ প্রবলেম তুমি দেখবে, এটা বেশিরভাগ গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ এর জন্য। সিকিউতেও আসে কিন্তু সিকিউতে আসার চান্স একটু কম। যাই হোক, ভার্নিয়ার ধ্রুবক এটাও গুরুত্বপূর্ণ টপিকটা দেখো। আয়তন এবং ক্ষেত্রফল নির্ণয় সর্বোচ্চ ত্রুটি, হ্যাঁ ত্রুটি রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে এগুলো একটু বেশি করে দেখবা। এবং আপেক্ষিক ত্রুটি এইটাও কিন্তু একই সাথে রিলেটেড টপিক, ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি এগুলা থেকে সরাসরি কিন্তু প্রশ্ন আসে, সিকিউ আসে, এমসিকিউ আসে। এরপরে ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে আমাদের সমীকরণের যথার্থতা নির্ণয় এবং স্ক্রু গজের সাহায্যে ব্যাস নির্ণয়, এই টপিকগুলো একটু পড়ে ফেলতে হবে। চলো একটু দেখে নেই যে আমাদের এমসিকিউ এর মধ্যে আসলে কোনগুলো ইম্পর্টেন্ট, সিকিউ এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে পদার্থবিজ্ঞানের পরিসর, বিভিন্ন বিজ্ঞানীদের অবদান, তাদের গুরুত্বপূর্ণ তত্ত্বের নাম এবং বিবরণী, এই টপিকগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। একবার একটু রিডিং পড়ে দেখতে পারো, আর না হলে আমাদের এমসিকিউ ক্লাসটা ভালোভাবে ফলো করো। এবং ভৌত রাশি এবং তার পরিমাপ, একক, মাত্রা, গুণিতক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে মোটামুটি এমসিকিউ প্রত্যেক বছর কিন্তু আসে এবং প্রত্যেক বোর্ডে আসে। ওই যে কোনো একটা রাশি দিয়ে বলবে এটার একক নির্ণয় করো, মাত্রা নির্ণয় করো, নিচের কোনটা বলের একক, বলের মাত্রা, এরকম টাইপের প্রশ্ন। সো এমসিকিউ এর জন্য এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। এবং ভার্নিয়ার স্কেল এবং ত্রুটি, স্ক্রু গজটা একটু কম গুরুত্বপূর্ণ। ভালো মতন ভার্নিয়ার স্কেল যেটা, এটা বারবার করে একটু রিভিশন দিয়ে যেও। ভার্নিয়ার স্কেল এবং ত্রুটি এটা দেখো সিকিউ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এগুলা অবশ্যই কভার করে ফেলো যখন রিভিশন দিচ্ছ। সো দেখো তোমাদের 24 তারিখ, 25 তারিখ, 26 এই 3টা দিন কিন্তু সময় আছে হাতে। তোমাদের এই 3 দিনের মধ্যে কিন্তু 14টা চ্যাপ্টার কভার করতে হবে। তো এই অধ্যায়গুলার থেকে যখনই পড়ছো চেষ্টা করো যাতে করে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আগে কভার করতে, তারপরে কম গুরুত্বপূর্ণ টপিকগুলোর দিকে যেতে, ঠিক আছে? আর সূত্রগুলো একটু বারবার করে মাথার মধ্যে খেলাতে হবে, হ্যাঁ। ওকে, সো দেখো গতি অধ্যায় থেকে মোশনের ফর্মুলা বেসড যে সমস্ত ম্যাথগুলো আছে, ফর্মুলা থেকে টেবিল বেসড যে সমস্ত ম্যাথগুলো আছে, টেবিল বেসড ম্যাথগুলো কোনগুলা তুমি দেখবা, ওই যে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন বা সরণ এরকম কিছু টেবিল দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে গতির বিভিন্ন রাশি বের করতে হয়। অথবা দেখবা যে সময়ের সাথে বেগের টেবিল দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে কিন্তু বিভিন্ন রাশি বের করতে হয়। এই যে সুভ্যাট, এই যে SUVAT, এই প্রত্যেকটা রাশি কিন্তু টেবিল থেকে বের করা রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো আছে, সেগুলো কিন্তু অনেকবার আসছে।
ত্বরণ ভার্সেস সময় এবং বেগ ভার্সেস সময় লেখচিত্র অঙ্কন টেবিল থেকে। সো একটা টেবিল দিয়ে বলবে যে ত্বরণ ভার্সেস সময়, বেগ বনাম সময় লেখচিত্র আঁকো। সো এগুলা কিন্তু মানে প্রত্যেক বোর্ডে, মানে কোনো না কোনো বোর্ডে কিন্তু আসেই এই রিলেটেড প্রশ্নগুলো, এগুলো অবশ্যই দেখবা। ভিটি গ্রাফটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে। গ্রাফ রিলেটেড প্রশ্ন যদি আসে, সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হলো ভিটি রিলেটেড যেই টপিক আছে, মানে ভিটি গ্রাফ আছে। কারণ কি, ভিটি গ্রাফটা থেকে সরাসরি আমরা সরণ বের করতে পারি, ভিটি গ্রাফ থেকে সরাসরি আমরা ত্বরণ বের করতে পারি। সো এই কারণে কিন্তু ভিটি গ্রাফটা খুব ভালোভাবে কভার করবে। এই যে ঢাল এবং ক্ষেত্রফল বের করার মাধ্যমে আমরা যে ত্বরণ বের করি, দূরত্ব বের করি, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ টপিক। কিন্তু গতিসূত্র ব্যবহার করে যে কোনো একটা চলকের মান নির্ণয়, ওই যে গতিসূত্র যেগুলো আছে, ভি স্কয়ার স্কয়ার 2as টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রগুলো থেকে আমাদের যে কোনো একটা চলকের মান বের করতে বলবে। সবগুলো দেওয়া থাকবে, একটা চলকের মান বের করতে হবে। সো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুবই কমন। nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই যে এই ফর্মুলা থেকে আমরা অনেক সময় গতিসূত্র পড়ার পরে এই ফর্মুলাটা দেখে যেতে ভুলে যাই, এটা যেন মিস না হয়, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। এবং প্রত্যেকটা রাশির পরিচয় কি এই সম্পর্কে কিন্তু মাথায় ভালো আইডিয়া নিয়ে যেতে হবে। সো চিন্তা করো না, তোমাদের যখন আমরা লাইভ ক্লাসটা নিব তখন কিন্তু এই টপিকগুলো একবার ছোট্ট করে রিভিশন দিয়ে যাব। নিক্ষিপ্ত বস্তুর উড্ডয়নকাল সর্বোচ্চ উচ্চতা, ভাই হিউজলি ইম্পর্টেন্ট এই টপিকটা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ, এইটাও মানে একই টাইপের প্রবলেম আর কি। হ্যাঁ, তো বিশেষ করে সর্বোচ্চ উচ্চতা ইউ স্কয়ার বাই 2g, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় ইউ বাই জি, উপরে উঠে আবার নিচে নামার সময় 2u বাই জি, এখান থেকে একদম এমসিকিউ প্রশ্ন সরাসরি কিন্তু কমন আসার সম্ভাবনা আছে। সো এই টাইপের প্রবলেমগুলো একটু ভালো করে দেখে যেও। আর এই যে পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ কোনগুলো, ওই যে উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম, নিচ থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে মারলাম, কোথায় তারা মিলিত হবে, কত সময় পরে তারা মিলিত হবে, এই টাইপের ম্যাথ প্রবলেমগুলো অবশ্যই একবার খাতায় প্র্যাকটিস করে যাবা। শুধু দেখে গেলে হবে না, কিন্তু একটু প্র্যাকটিস করে যেও, তারপর অ্যান্সার মিলাও। ওকে, গতি রিলেটেড কোনগুলো থেকে সিকিউ প্রবলেম আসে, দেখো বিভিন্ন প্রকার গতি, এখান থেকে তো সিকিউ প্রবলেম, মানে যে গতির যে সমস্ত ম্যাথগুলো আছে সেগুলা থেকে সিকিউ প্রবলেম আসে। এছাড়া দেখো গতি সংক্রান্ত গ্রাফ, এখান থেকে এমসিকিউ আসে, সিকিউ কিন্তু আসলে টুকটাক আসে, যেটা ওখানে দেখালাম। গতির সমীকরণ, ত্বরণ এবং পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে, ঠিক আছে? তো এই জিনিসগুলা একটু কভার করে ফেলো। এবার দেখো বল রিলেটেড যে টাইপের, মানে আমাদের বল অধ্যায়ের দিকে যদি যাই, তাহলে দেখো গতি ও ঘর্ষণ সহগ, ওই যে গতি ও ঘর্ষণ সহগ কোনটা মনে আছে, এফ ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, এই যে মিউ এর ভ্যালু কিভাবে করে নির্ণয় করব, এই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু আসে। এফ ইজ ইকুয়ালস টু এম এ হতে ত্বরণ নির্ণয় করে গতির ইকুয়েশনে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায়টা দেখো, স্যারদের সবসময় পছন্দ কি টাইপের প্রশ্ন দেওয়া জানো, যেই টাইপের প্রশ্নগুলো দেখা যায় কয়েকটা চ্যাপ্টার মিক্স করা থাকে, সেই টাইপের প্রশ্নগুলো স্যাররা দিতে বেশি পছন্দ করে। সো এই কারণে যেটা হয় যে ধরো একটা প্রশ্ন দিয়ে যদি ওখান থেকে কয়েকটা চ্যাপ্টার মিক্স করে দেওয়া যায়, তখন কিন্তু দেখা যায় কয়েকটা চ্যাপ্টার কাভার হয়ে যায় একটা প্রশ্নের মাধ্যমে। সো এই কারণে কিন্তু স্যাররা চায় যে একটা প্রশ্ন দিয়ে যদি 2-3টা চ্যাপ্টার কাভার করে ফেলা যায় তাহলে ভালো। সো এই কারণে দেখো গতি অধ্যায়ের সাথে বল অধ্যায়ের লিঙ্কটা কোন জায়গাতে করতে পারে, লিঙ্কটা করার জায়গাটা হচ্ছে যে আমাদের এই যে আমরা গতির যতগুলা সূত্র জানতাম, এফ ইজ ইকুয়ালস টু এম এ, বলো তো এই ত্বরণটা কিসে, সুষম ত্বরণ না? সো এ সমান সমান এফ বাই এম, এখান থেকে আমাদের এটা বের করে আমরা এরপরে যে কোনো সমীকরণ এ বসালে কিন্তু আমরা অন্য একটা চলক পেয়ে যেতে পারি। সো ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এর মধ্যে এ আছে, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এর মধ্যে এ আছে। সো প্রত্যেকটা সূত্রের মধ্যে কিন্তু আমাদের এই ত্বরণটা লাগে। সো আমাদের দেখা যেতে পারে যে ত্বরণটা সরাসরি প্রশ্নে বলে না দিয়ে এফ বলে দিছে, এম বলে দিছে, ত্বরণটা আগে বের করে তারপরে এই গতিসূত্রের মধ্যে বসানো লাগতে পারে। সো এখানে কিন্তু গতি অধ্যায়ের সাথে বল অধ্যায়ের সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, ঠিক আছে? সো এই টাইপের প্রবলেমগুলো বাদ দেওয়া যাবে না কোনোভাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে অভিকর্ষ ত্বরণ নির্ণয়, এখান থেকে নর্মালি এমসিকিউ টাইপের প্রশ্ন আসে। অভিকর্ষ ত্বরণের এই যে সূত্র আছে, ঠাড়া মুখস্থ করে ফেলবা, এইটা থেকে সরাসরি প্রশ্ন কিন্তু আসে। জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, কোনটার মানে কি? জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে হলো পৃথিবীর ভর, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। যদি আমরা ভূপৃষ্ঠে জি এর মান নির্ণয় করি, আর যদি ভূপৃষ্ঠ থেকে উপরে জি এর মান নির্ণয় করি, তাহলে কি জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কয়ার। ওকে, ভরবেগের সংরক্ষণশীলতা, এই অধ্যায়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। বন্দুক এবং গুলি সংক্রান্ত ম্যাথ প্রচুর আসে। তারপরে যে নৌকা থেকে লাফ দেওয়া যে টাইপের ম্যাথগুলো আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে ফেলবা। স্থিতিস্থাপক সংঘর্ষের বেগ নির্ণয় মনে আছে? ওই যে আমরা একটা সূত্র দেখছিলাম না, ভি মানে যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন তাদের যে দুইটা বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে তাদের শেষ বেগের সমীকরণ কি?
এই যে সমীকরণগুলো কিন্তু মুখস্থ করে সরাসরি যদি অ্যান্সারে বসায় দাও, এবং মানে ওটা তো প্রমাণ লাগবে না। কোন সূত্রগুলোর কথা বলতেছি বুঝছো? ধরো আমাদের ওই যে ভি সমান বা v1 সমান সমান m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এই যে ফর্মুলাটা ছিল v1 এবং v2 এর, এই দুইটা ফর্মুলা ঠাড়া মুখস্থ করে ফেলবা। এইগুলা কিন্তু প্রমাণ লাগবে না, কিন্তু প্রশ্ন যদি আসে যে স্থিতিস্থাপক সংঘর্ষের পরে বেগ নির্ণয় করো, তাহলে সরাসরি এই বেগের ফর্মুলা বসায় ম্যাথ করে ফেললে কিন্তু ছাক্কা মার্কস। ঠিক আছে, এটা খেয়াল রেখো। সো স্থিতিস্থাপক সংঘর্ষের বেগ নির্ণয়, সংঘর্ষ এবং মিলিত বস্তু সংক্রান্ত সমস্যা বলি ভাই, এইগুলা কোন টাইপ? এগুলা হচ্ছে ওই যে দুইটা বস্তু একটার সাথে আরেকটা ধাক্কা খেলেও, ধাক্কা খেয়ে মিলিত বস্তু হয়ে চলে গেল, তাহলে মিলিত বস্তুর বেগ কত নির্ণয় করো বলো তো? মিলিত বস্তু যদি হয়ে যায় তাহলে কি সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়? উত্তর হচ্ছে হয় না। সো স্থিতিস্থাপক সংঘর্ষের মূল শর্ত কি ছিল? যে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা তো খাটবেই, এবং সেই সাথে আমাদের শক্তির নিত্যতা, সেটাও মানে গতিশক্তির নিত্যতা, এটাও কিন্তু খাটবে। যাই হোক, এই টপিকগুলো নিয়ে আমরা ক্লাসের মধ্যে তো আলোচনা করবোই, ক্লাসগুলো মিস করো না। পুলি এবং লিফট সংক্রান্ত যে সমস্ত ম্যাথগুলো আছে এগুলো আসলে খুবই কম গুরুত্বপূর্ণ, খুবই কম গুরুত্বপূর্ণ। যদি খুব টাইট সময় থাকে যে ভাই সব কিছু রিভাইজ করতে পারতেছ না, তাহলে এই পার্টটা স্কিপ করতে পারো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। ওকে, এবার আসো মৌলিক বলের ধারণা। তোমাদের দেখবা ওয়ান শট ক্লাস যখন নিছিলাম তখন একটা সুন্দর একটা টেবিল করে দিছিলাম। সেই টেবিলের মধ্যে কিন্তু 4 রকমের যে মৌলিক বল, সেই মৌলিক বলের মধ্যে পারস্পরিক পাল্লার সম্পর্ক কি, তারপরে তাদের আপেক্ষিক সবলতা কত, এই রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন ছিল, এই রিলেটেড কিছু ইনফরমেশন ছিল। ওই ইনফরমেশনগুলো কিন্তু একদম ঠাড়া মুখস্থ করে যাবা, পরীক্ষার হলে এই টাইপের এমসিকিউ প্রচুর আসে, প্রচুর আসে। নিউটনের দ্বিতীয় সূত্র এবং বল যেটা আছে, যে আমাদের ওই যে F = ma থেকে, বা ভরবেগের পরিবর্তন হার যে ডেল্টা পি বাই ডেল্টা টি, এখান থেকে কিন্তু সিকিউ এমসিকিউ দুইটাই গুরুত্বপূর্ণ। ভরবেগের সংরক্ষণশীলতার মধ্যে তো বললামই, দুইটাই সিকিউ এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। মহাকর্ষ বলটা এমসিকিউর জন্য, ঘর্ষণ বলটা সিকিউ এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। দেখো ঘর্ষণ বল থেকে কি টাইপের প্রশ্ন দিতে পারে? ঘর্ষণ বলেরটা ধরো আমাদের ওই যে সামেশন অফ F = ma, এই যে টপিকটা আছে না, সামেশন অফ F = ma, যে একটা বস্তুর উপর যদি অনেকগুলা বল কাজ করে তাহলে তাদের বলগুলোর লব্ধি হচ্ছে আমাদের সমান সমান ma। তো এখান থেকে যখন এই যে একটা বস্তুর উপর অনেকগুলা বল কাজ করে, তখন কিন্তু এইখানে একটা বল ঘর্ষণ বল হয়ে যেতে পারে। ধরো একদিকে বাহ্যিক বল কাজ করছে 10 নিউটনের, এবং বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে বলে দিল। সো তখন কিন্তু আমাদের যে F মাইনাস ঘর্ষণ বল সমান সমান m × a, এভাবে করে ত্বরণ বের করা লাগে। সো ঘর্ষণ বল রিলেটেড ম্যাথ হচ্ছে এইগুলা। তো এগুলা কিন্তু দেখবা টেস্ট পেপারে বলো বা আমাদের সাজেশন ক্লাসগুলোতে বলো, দেখবা এরকম টাইপের প্রবলেমগুলো কিন্তু আছে, এইগুলা সলভ করে ফেলতে হবে। কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে যদি যাই, কাজ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ প্রবলেম আসে বেশি, সিকিউ প্রবলেমও দিয়ে দিতে পারে সরাসরি, যে ওই যে বল গুণ সরণ যেটা। বিভব শক্তি এবং গতিশক্তি এবং তাদের মধ্যবর্তী সংক্রান্ত সমস্যা, এগুলা কোনটা? ওই যে ধরো উপর থেকে একটা বস্তু নিচের দিকে পড়ছে, কোথায় তার বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে, কোথায় তার গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এমসিকিউতে এগুলো বেশি আসে, কিন্তু সিকিউ এর গ নাম্বার প্রশ্নেও কিন্তু এগুলো আসে। শক্তির সংরক্ষণশীলতা নীতির যথার্থতা নির্ণয়, ওই যে আমাদেরকে বলে উপর থেকে একটা বস্তু এ থেকে বি বিন্দুতে গেল, তার মোট শক্তি কি কনস্ট্যান্ট থাকবে কিনা, মোট যান্ত্রিক শক্তি কি ধ্রুবক থাকবে কিনা, আমরা তখন টোটাল বিভব শক্তি গতিশক্তির যোগফলটা সেটা সমান সমান দেখাই। তো এই টাইপের প্রবলেমগুলো গুরুত্বপূর্ণ। স্প্রিং সংক্রান্ত সমস্যাগুলি, এগুলো কোনটা? F = kx, W = ½ kx², এই রিলেটেড প্রবলেমগুলো ইম্পর্টেন্ট। কুয়া খালি করানো বা ট্যাঙ্ক পূর্ণ করার সমস্যাগুলা, এগুলো তো মানে এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা, যে আমাদের কুয়া খালি করা এবং ট্যাঙ্ক পূর্ণ করা, এই টাইপের যে সমস্ত প্রবলেমগুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রেখো। পাম্পের ক্ষমতা এবং কর্মদক্ষতা, ভাইয়া এই দুইটা টপিক না একই সাথে গ ঘয়ের মধ্যে দিয়ে দেয়, বুঝছো? যে দেখবা যে আমাদের এই কর্মদক্ষতা রিলেটেড প্রবলেম, পাম্পের ক্ষমতা রিলেটেড প্রবলেম, এবং কুয়া খালি করা বা চৌবাচ্চা খালি করা রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে এগুলা একটার সাথে আরেকটা মার্জ করা থাকে, একই সিকিউয়ের মধ্যে কিন্তু এগুলা দিয়ে দেয়, এটা খেয়াল রাখতে হবে। কাজ শক্তি দিয়ে মোশন নির্ণয়, কাজ শক্তি উপপাদ্য দিয়ে, কাজ শক্তি উপপাদ্য অর্থাৎ ওই যে আমরা দেখছিলাম না যে টোটাল কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। সো এখান থেকে কিন্তু আমাদের ওই যে গতির যে সমস্ত রাশিগুলো আছে সেগুলা বের করা রিলেটেড প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? ওকে, তো দেখো কাজের মান নির্ণয়, সিকিউ এমসিকিউ বোথ গুরুত্বপূর্ণ। গতিশক্তি বিভব শক্তি, এই পার্টটা থেকে এমসিকিউ আসে, এমসিকিউ এর জন্য ভালো মতো পড়লে সিকিউ আসলে তুমি পারবা। যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা বিভব শক্তি এন গুণ সংক্রান্ত, যেটা বললাম যে উপর থেকে নিচের দিকে পড়ছে, কোথায় তার গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে, এই টাইপের প্রশ্নগুলো সিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। ক্ষমতা কর্মদক্ষতা, যেটা বললাম এটা পাম্প রিলেটেড প্রবলেমগুলোর সাথে বেশি রিলেটেড। তারপরে স্প্রিং এর শক্তি, ওই যে দুইটা সূত্র বলছে ওইগুলা থেকেই বেশিরভাগ আসার সম্ভাবনা। নবায়নযোগ্য শক্তি এবং নিউক্লিয়ার বিক্রিয়া, এগুলো এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ।
ওকে, সো দেখো এই যে স্টার মার্ক যেগুলো দেওয়া আছে না ভাই, স্টার মার্ক যেগুলো দেওয়া আছে না, এইগুলা যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে এই অধ্যায়গুলো আগে কভার করবা, মানে এই টপিকগুলো আগে কভার করবা, তারপরে যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোর দিকে যাবা। যেমন ধরো এই যে নবায়নযোগ্য শক্তি, নিউক্লিয়ার বিক্রিয়া, এগুলো আগে পড়তে যাবা না, এগুলো একদম চ্যাপ্টার শেষ, লাস্ট 10-15 মিনিট সময় আছে, একবার একটু রিডিং পড়ে ফেললা, ঠিক আছে। ওকে, তারপরে আসো পদার্থের অবস্থা এবং চাপ। স্থিতিস্থাপকতা সূত্র থেকে পীড়ন, বিকৃতি বা ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে। জলাধারে তলদেশের চাপ নির্ণয়, যে পি ইজ ইকুয়ালস টু এইচ রো জি, এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখবা বেশিরভাগ সময় আমাদের এমসিকিউতে বেশি দেয়, আবার সিকিউ এর গ নাম্বার প্রশ্নেও কিন্তু এগুলা চলে আসে। বস্তুর পানিতে ফ্লুইডের ডুবন্ত বা নিমজ্জিত অবস্থা নির্ণয়, এই রিলেটেড এই যে আর্কিমিডিসের সূত্র রিলেটেড যে প্রবলেমগুলা, এইটাই হচ্ছে এই অধ্যায়ের হার্ট বলতে পারো, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা। আর প্যাসকেলের সূত্র হতে সমস্যা বলি ওই যে F1/A1 সমান F2/A2, এই রিলেটেড প্রবলেমগুলো থেকেও প্রশ্ন আসে। আর প্লবতা বল এবং ওজন নির্ণয় করা, এইগুলাও দেখে ফেলতে হবে। সো মূলত আমাদের এই যে এই তিনটা পার্ট আসলে একই পার্টের মধ্যে পড়ে, এই যে বস্তুর পানিতে মানে 3, 5, 6, এই তিনটা পার্ট কিন্তু ওই যে সে আর্কিমিডিসের সূত্র রিলেটেড ওই প্রবলেমগুলোর মধ্যেই পড়ে। প্যাসকেলের সূত্র থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে। দেখো যে অভ্যন্তরে চাপ নির্ণয়, পি ইজ ইকুয়ালস টু এইচ রো জি, এটা এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারপর আর্কিমিডিসের সূত্র, প্লবতা, ভাষাডোবা, সিকিউ এমসিকিউ বোথ গুরুত্বপূর্ণ। বল বৃদ্ধিকরণ নীতি বা ওই যে F1/A1 সমান F2/A2, সিকিউ এমসিকিউ বোথ দুইটা পার্টের জন্য ইম্পর্টেন্ট। বাতাসের চাপ এবং স্থিতিস্থাপকতা, এই বাতাসের চাপ থেকে এমসিকিউ আসে, আর স্থিতিস্থাপকতা থেকে ওই যে আমাদের যেটা বললাম F/A সমান সমান y ইন্টু স্মল l বাই ক্যাপিটাল L, বা যে পীড়ন বিকৃতি রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো সেগুলো সিকিউ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, দেখে রেখো। ওকে, বস্তুর ওপর তাপের প্রভাব, বিভিন্ন স্কেলের তাপমাত্রার মধ্যকার সম্পর্ক, এটা কোনটা? ওই যে আমাদের সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক, সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক, ফারেনহাইটের সাথে কেলভিনের সম্পর্ক, ওই রিলেটেড যে সমীকরণগুলো আছে এগুলো থেকে সরাসরি প্রশ্ন আসে, এগুলো দেখতে হবে। ওই যে ত্রুটিপূর্ণ স্কেল যেগুলো আছে, ওই স্কেলের যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু দেখে ফেলবা। মিশ্রণের তাপমাত্রা নির্ণয়, এটা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক। মিশ্রণের তাপমাত্রা নির্ণয় বলতে কোনটা? যে ওই যে আমাদের ধরো একটা গরম পানি ঠান্ডা পানি মেশানো হয়েছে, মিশ্রণের তাপমাত্রা কত হবে? কিছু বরফের টুকরা, তারপরে কিছু পানি দেওয়া হয়েছে, তাহলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? কতটুকু পানি বরফ গলবে? এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো এই টপিকের মধ্যে পড়ছে, এগুলো দেখতে হবে। এবং মূলত এই যে মিশ্রণের তাপমাত্রা নির্ণয়, এইটার মূলত কোন কনসেপ্ট থেকে আসে? যে গৃহীত তাপ, বর্জিত তাপ, তাপ শক্তি সংরক্ষণশীলতা, এখান থেকেই কিন্তু এই টপিক আসে। আপেক্ষিক তাপ নির্ণয় করা বলতে ওই যে এমএস ডেল্টা থিটার এস বের করা বোঝাচ্ছে। সো এগুলা গুরুত্বপূর্ণ। দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং এদের মধ্যকার যেই সম্পর্কগুলা, এগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ। সো এই টপিকগুলা, যে সূত্রগুলা, যেই টপিকগুলা লিখে দিচ্ছি, এই টপিক রিলেটেড যে সমস্ত সূত্রগুলো আছে এগুলো একদম এই কয়েকটা দিন দেখতে দেখতে ঝাঁঝরা করে ফেলো, ঠিক আছে। ওকে, দেখো তাপ এবং তাপমাত্রার ধারণা, এখান থেকে খুব কম গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ থেকে দিতে পারে। ওই যে দেখবা যে চ্যাপ্টারের শুরুতে কিছু কথাবার্তা লেখা আছে, ওইখান থেকে এমসিকিউ টাইপের জিনিসপত্র দিতে পারে। কিন্তু কি টাইপের দিতে পারে সেগুলো নিয়ে এত টেনশন করা দরকার নেই, আমরা তো এমসিকিউ ক্লাস নিয়ে দিব, সেগুলো ভালোভাবে শেষ করবা, ইনশাল্লাহ আশা করা যায় এমসিকিউতে ফুল মার্কস তুমি কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। তাপমাত্রার স্কেল যেটা, এটা হলো যেটা বললাম যে কনভার্সনগুলো আছে সেগুলা, কঠিন বস্তুর প্রসারণ, তরল এবং গ্যাসের প্রসারণ, এগুলো থেকে সিকিউ আসে, এমসিকিউ তরল থেকে কম আসে, কঠিন থেকে বেশি আসে। ক্যালোরিমিতি বলতে কোনটা? ক্যালোরিমিতি বলতে যে আমাদের মিশ্রণের তাপমাত্রা রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে ক্যালোরিমিতির মধ্যে পড়ছে, ঠিক আছে। তারপর আসো তরঙ্গ এবং শব্দ, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ সূত্র, প্রথমে হলো v = f ল্যামডা। এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে, তরঙ্গের বেগ নির্ণয় করো, কম্পাঙ্ক বের করো, ল্যামডা বের করো, এবং এই রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আসে। মোশনের সূত্র ব্যবহার করে ওয়েভের সমস্যা বলি, আমাদেরকে যে বলে যে তোমার হচ্ছে বাতাসে শব্দের বেগ হচ্ছে এত দেওয়া আছে, তাহলে এত সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। সো আমাদের মোশন রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু এই টপিকের সাথে ইন্টিগ্রেট করে দেয়। তরঙ্গ বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক, যে ওই যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বেগ 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে, ওই রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ। এই টপিকটা মাস্ট পড়বা আগে, এই টপিকটা থেকে কিন্তু সিকিউ প্রবলেম পেয়ে যাবা। অনেক সময় বেগ দিয়ে তাপমাত্রা বের করতে বলতে পারে, অনেক সময় তাপমাত্রা দিয়ে বেগ বের করে ফেলতে বলতে পারে, ঠিক আছে। প্রতিধ্বনি সংক্রান্ত যে সমস্যাবলীগুলো আছে এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের হার্ট বলতে পারো এটা। প্রতিধ্বনি সংক্রান্ত সমস্যাবলী, ওই যে পাহাড় থেকে ছেলেটা কত দূরত্বে চিল্লাইছে, এরকম টাইপের যে সমস্ত প্রবলেমগুলো আছে, যে শব্দ করছে, বাতাসে শব্দটা গিয়ে ধাক্কা খেয়ে, পাহাড়ে ধাক্কা খেয়ে আবার ফেরত আসছে এতক্ষণ সময় পরে, তো কত দূরত্ব সে অতিক্রম করছে, বা তোমার হলো পাহাড় থেকে সে কত দূরে আছে, আদৌ কি প্রতিধ্বনি শুনতে পারবে নাকি শুনতে পারবে না, এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্কের গ্রাফ অঙ্কন, এটা হচ্ছে ওই যে
তরঙ্গ দৈর্ঘ্য কি ল্যামডা, কম্পাঙ্ক কোনটা এফ। সো আমাদের এফ বনাম ল্যামডার যেই গ্রাফ আছে সেগুলা। স্প্রিং ধ্রুবক এবং স্প্রিং সংক্রান্ত সরল দোলক গতি, এটা কোনটা, ওই যে আমাদের চ্যাপ্টারের শুরুর দিকে ক্যাপিটাল টি সমান সমান 2π√m/k, এবং সরল দোলক রিলেটেড যে সমস্ত ইয়াগুলো আছে 2π√l/g, এই টপিকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দেখতে হবে। কুয়া সংক্রান্ত সমস্যাগুলি এখানে আবার কোনটা, কুয়া সংক্রান্ত হচ্ছে ওই যে উপর থেকে শব্দ করা হলো, শব্দ এই নিচে গিয়ে আবার ফেরত আসছে, তো কতক্ষণ সময় পরে ফেরত আসবে, যদি টাইমটা ক্যালকুলেট করে বলে দেয় তাহলে বলতে হবে যে কুয়ার গভীরতা কত নির্ণয় করো, এই টাইপের প্রশ্নগুলো। ওকে, তারপরে এরকম আসে যে উপর থেকে একটা পাথরকে নিক্ষেপ করা হলো বা ছেড়ে দেওয়া হলো, সেটা পাথরে যখন পানির উপর গিয়ে পড়ছে একটা শব্দ হয়েছে, শব্দটা কানে আসতে এতক্ষণ সময় লাগছে, তাহলে ইয়াটার উচ্চতা কত, কুয়ার গভীরতা কত, এরকম টাইপের প্রশ্ন দেয়। ওকে, সো আমরা যদি দেখি দোলনকাল এবং স্প্রিং সংক্রান্ত, যেটা বললাম 2π√m/k এবং 2π√l/g, এখান থেকে এমসিকিউ প্রবলেম বেশি আসে। এবং তরঙ্গের রাশিমালা, এটা যেটা বললাম খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর শব্দ এবং প্রতিধ্বনি, এই দুইটা টপিক ভাই ঝাঁঝরা করে ফেলবা, একদম ঝাঁঝরা করে ফেলবা। এবং শব্দ এবং প্রতিধ্বনি এই টপিকের মধ্যে আরও কি কি সাব টপিক আছে সেগুলো কিন্তু আগের স্লাইডেই বলে দিছি। ওকে, এবার আসো আলোর প্রতিফলন। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এইটা, এখানে কোনটার পরিচয় কি এবং বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে ঝাঁঝরা করে ফেলবা। মূলত এটা হলো মেইন টপিক, এরপরে বিভিন্ন সাব টপিক আছে, যেমন সমতল দর্পণে ব্যাখ্যাসমূহ, বিবর্ধন, বিম্ব নির্ণয় করো। বিবর্ধন কোনটা, এম এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে উল্টা বিম্ব, এম এর ভ্যালু পজিটিভ হলে সোজা বিম্ব, সোজা এবং অবাস্তব। তারপরে উল্টা এবং ওই যে সদ যদি হয় বা বিম্বগুলা যদি আমাদের বাস্তব হয় তাহলে হয় উল্টা, আর যদি অবাস্তব হয় তাহলে হয় সোজা। তো এই রিলেটেড যে সমস্ত ব্যাখ্যাগুলো আছে সেগুলো লাগবে। তারপরে ফোকাস দূরত্ব বা এফ নির্ণয়, বক্রতার ব্যাসার্ধ বা আর নির্ণয়, ঠিক আছে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তো দেখো আলোর প্রকৃতি এবং ধর্ম, একদম শুরুর দিকে যে সমস্ত কথাবার্তাগুলো আছে সেগুলো একবার একটু চোখ বুলায় দেখতে পারো, ওখান থেকে এমসিকিউ আসে। আলোর প্রতিফলন, ওই যে বইয়ের শুরুর দিকে যে টপিকগুলো আছে ওখান থেকে এমসিকিউ আসে। বিম্বের গঠন, প্রকৃতি, বিবর্ধন, সিকিউ এমসিকিউ, ওই যে সরাসরি আসলে আমাদের বিভিন্ন টাইপের গলীয় দর্পণের জন্য বিম্বের গঠন কেমন, বিম্বের প্রকৃতি কেমন, বিম্বের বিবর্ধন কেমন, এটা কি বস্তু থেকে বিবর্ধিত নাকি কম বিবর্ধিত, এই টাইপের প্রশ্নগুলো এখানে গুরুত্বপূর্ণ। গলীয় দর্পণে সূত্র ব্যবহার এবং আয়নার ব্যবহার, এখান থেকে সিকিউ প্রশ্ন থেকে এমসিকিউ প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসে। ওকে, ঠিক আছে। আলোর প্রতিসরণে কি স্নেলের সূত্র ব্যবহার করে প্রতিসরণাঙ্ক, ওই যে মিউ, যেটা সাইন আই বাই সাইন আর, ওই টপিকটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন মাধ্যমে আলোর বেগ, আমাদের মিউ সমান সমান ওই যে c1/c2, ওই টপিকটা। তরঙ্গ দৈর্ঘ্য, আপতন কোণ, প্রতিসরণ কোণ ইত্যাদি নির্ণয় করা, এগুলা গুরুত্বপূর্ণ। দেখো তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা কোত্থেকে আসবে, যে আমাদের ওই যে c = f ল্যামডা, c = f ল্যামডা, এটা হলো আলোর বেগ, এটা হচ্ছে f হলো আলোর কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এবং আপতন কোণ, প্রতিসরণ কোণ, এগুলো নির্ণয় করার রিলেটেড প্রশ্ন দিতে পারে, কারণ দেখো মিউ সমান সমান তো সাইন আই বাই সাইন আর। সো তোমাকে এখান থেকে এই যে কোনো একটা রাশি বলে দিয়ে আরেকটা বলে দিয়ে আরেকটা বের করতে বলতে পারে। ক্রান্তিকোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এগুলা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পার্টটা আসলে এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য ক্রান্তিকোণ এটা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, সংকট কোণ বা ক্রান্তিকোণ এখান থেকে প্রশ্ন আসে। আর এই যে সূত্র, লেন্সের সমস্যা বলি, উত্তল লেন্সের জন্য, অবতল লেন্সের জন্য, এবং চোখের সমস্যা, চোখের ত্রুটি, এইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা দেখে যেতে হবে। আর বিম্বের অবস্থান নির্ণয়, এটা মূলত এই টপিকের মধ্যেই কিন্তু পড়ে যায়। সো এই সূত্রটা থেকেই কিন্তু মূলত এটা কাভার্ড, এইটা কাভার্ড, এটাও কাভার্ড, ঠিক আছে। ওকে, সো চলো আলোর প্রতিসরণের সূত্র, যেটা যে মিউ সমান সাইন আই বাই সাইন আর, সিকিউ এমসিকিউ এখান থেকে আসে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পার্টটা থেকে যেটা বললাম এমসিকিউ বেশি আসে। লেন্সের প্রতিসরণ এবং বিম্ব, এখান থেকে সিকিউ বেশি আসে, এমসিকিউ বেশি আসে। মানে বিষয়টা হলো যে 1/f সমান 1/u প্লাস 1/v, ওইখান থেকে। লেন্সের ক্ষমতা p সমান 1/f, এখান থেকে কিন্তু যে একটা চোখের বা একটা চশমার ক্ষমতা কতটুকু, কত ডায়োপ্টার, এই রিলেটেড প্রশ্নগুলো সিকিউতে কিন্তু আসে, এমসিকিউতে আসে। চোখের ক্রিয়া এবং ত্রুটি এমসিকিউতেই বেশি দেয়, এটা ইন্টারভিউতে দেখবো, এখানে সিকিউতে বেশি আসে। ওকে, তারপরে আসো স্থির বিদ্যুৎ, আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং কুলম্বের সূত্র থেকে ভাই অনেক অনেক প্রবলেম আছে। কুলম্বের সূত্র থেকে অধ্যায়টা কিন্তু ছোট, কয়েকটা মাত্র সূত্র আছে ভাই, এই অধ্যায়টা কখনোই বাদ দিও না, খবরদার। খুবই সহজ ছোট্ট একটা অধ্যায়, এবং এখানে তুমি পড়ে গেলে ছাক্কা মার্কস দেখবা পরীক্ষায়, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। সো কুলম্বের সূত্র সংক্রান্ত সমস্যাবলী কোনটা, F = 1/4πε0 Q1 Q2 / r²। এখানে টাইপের এমসিকিউ কি টাইপের দেয়, চার্জ এত গুণ হয়ে গেল তাহলে বল কত গুণ হবে, ব্যাসার্ধ যদি দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হয়ে যায় তাহলে আমাদের ইয়া কত হবে,
তাহলে আমাদের বল কত গুণ হয়ে যাবে, এই টাইপের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো এমসিকিউতে বেশি আসে, সিকিউতেও টুকটাক আসে। তড়িৎ তীব্রতা বা ই বের করা, প্রাবল্য বের করা, ওই যে একক চার্জের জন্য যে বল সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। নিস্পন্দ বিন্দুর কনসেপ্ট কোনগুলো, ওই যে কোন জায়গাতে প্রাবল্য শূন্য হবে, দুইটা চার্জ রাখা আছে মাঝখানে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে এইটা নির্ণয় করা। এবং খুবই গুরুত্বপূর্ণ ধারকত্ব, ধারকের শক্তি, দুইটা সূত্র আছে, কিউ সমান সমান সিভি এবং ডাব্লিউ সমান সমান হাফ সিভি স্কোয়ার। এই দুইটা সূত্র একদম ঝাঁঝরা করে ফেলবা, কোথায় কোন কোন টাইপের প্রবলেমগুলা আসে এগুলা একটু দেখে যেতে হবে। ইলেকট্রনের সংখ্যা নির্ণয় একটা চার্জের, যে ধরো আমাদের কাছে 10 কুলম চার্জ আছে, 10 কুলম চার্জ মানে কয়টা ইলেকট্রন, এরকম টাইপের প্রশ্ন কিন্তু এমসিকিউতে পেয়ে যাবা। এবং তড়িৎ বিভব নির্ণয়, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে সিকিউ ডিভাইডেড বাই আর। ওকে, তারপর আসো তড়িৎ আধান রিলেটেড যে প্রশ্ন, কুলম্বের সূত্র, বিভব এবং প্রাবল্য, তড়িৎ ধারক। দেখো মাত্র কয়েকটা টপিক, খুবই অল্প টপিক এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। চলতড়িতের মধ্যে যদি যাই ভাইয়া, তুল্যরোধ নির্ণয় খুবই 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 ইম্পর্টেন্ট টপিক। এইটা একদম মানে ধরে নাও এমসিকিউতে না হলেও সিকিউ, সিকিউতে না হলে এমসিকিউ, একবার না একবার পাবাই পরীক্ষার প্রশ্নে। এখান থেকে টপিক প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সিডিআর ভিডিআর কি, কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল ইত্যাদি ব্যবহার করে বর্তনী সমাধান। এটার মানে কি, যে আমাদেরকে বলে না যে একটা রোধের দুই পাশে বিভব পার্থক্য কত নির্ণয় করো, রোধের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট চলে গেল নির্ণয় করো। একটা ধরো যে অনেকগুলো রোধ, তারা হয়তো সমান্তরাল সমবায়ে আছে, তাহলে যে কোনো একটা রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, ওই রোধের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দেখতে হবে। একটা বিন্দুর সাপেক্ষে বর্তনীর যে কোনো বিন্দুতে বিভব নির্ণয়, এইটা আমি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমাদের ক্লাসের মধ্যে। এটা কোনটা, যে ধরো কোনো একটা পয়েন্টের বিভব দেওয়া আছে, তাহলে কয়েকটা রোধ পার করার পরে একটা নির্দিষ্ট বিন্দুর বিভব কত হবে নির্ণয় করো। এটা একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু একটু দেখাই রাখলে ভালো। ক্ষমতা নির্ণয় কোনটা, যে আমাদের ধরো একটা লাইট এর একটা লাইট জ্বলছে, তো সেই লাইটটা যদি এতক্ষণ সময় চলে তাহলে কতটুকু শক্তি, বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হলো, বা ওই লাইটের ক্ষমতা কত। দুইটা লাইট বাল্বকে যদি সিরিজে রাখা হয় কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, কোনটা দুইটা সমান্তরালে রাখলে কোন লাইট বাল্বটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো এর মধ্যে পড়ে যায়। বিদ্যুৎ বিল নির্ণয় কোনগুলা, বিদ্যুৎ বিল নির্ণয় ওই যে যদি আমি টোটাল কত এনার্জি ইউজ করলাম এটা জানতে পারি, তাহলে 1 বিওটি সমান কত টাকা, এটা যদি দেওয়া থাকে তাহলে ওইটা হিসাব করে আমি বিদ্যুৎ বিল হিসাব করতে পারবো। এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ এইগুলা। ফিউজের ব্যবহার, এখান থেকে নরমালি ওই যে লিটারেচার টাইপের প্রশ্ন আসে, খ নাম্বার প্রশ্নের জন্য এটা গুরুত্বপূর্ণ। তারের রোধ এবং আপেক্ষিক রোধ নির্ণয়, ওই যে এই সূত্র আর সমান সমান রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে সেই আপেক্ষিক রোধ এবং তারের রোধ নির্ণয়, এই টপিকটাও দেখে রাখতে হবে। নতুনভাবে রোধ সাজানো সর্বোচ্চ তড়িৎ প্রবাহের জন্য, এটা কোনটা, ধর আমাদেরকে বলে দিছে যে তিনটা রোধ আমাদের হলো সিরিজে আছে, তাদেরকে কিভাবে সংযুক্ত করলে তারা সর্বোচ্চ পরিমাণ কারেন্ট ব্যাটারি থেকে নির্গত করা যাবে। সো আমরা জানি যে সমান্তরাল সমবায় যদি থাকে তাহলে সর্বোচ্চ কারেন্ট কিন্তু তখন ফ্লো করে, কারণ তখন রোধ সবচেয়ে কম হয়। সো নতুনভাবে রোধ সাজানো, এটা ওই টপিকের মধ্যে পড়ে। আর অ্যামিটার ভোল্ট মিটারের পার্ট নির্ণয়, এটা আলাদা কিছু না, একটা সার্কিটের মধ্যে ধরো একটা অ্যামিটার একটা জায়গায় বসাই দিল, বললো যে এর অ্যামিটারের রিডিং কত। সো তোমাকে মূলত বের করতে হবে যে সার্কিটের ওই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, ওই কারেন্ট ফ্লোটা দেখে বের করতে হবে যে অ্যামিটারের রিডিংটা কত। বা ধরো একটা রোধের দুই পাশে ভোল্ট মিটার লাগাই দিল, সো ওই ভোল্ট মিটারের রিডিংটা কত, সেটা হচ্ছে ওই রোধের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স, সেটা জাস্ট সেটাই। তো এটা আলাদা কোনো টপিক না, এটা মূলত ওই যে সিডিআর ভিডিআর পারলে এটা পারবা। সো এখান থেকে দেখো বিদ্যুৎ প্রবাহ এবং পরিবাহিতা, এখান থেকে ওই যে I ইজ ইকুয়ালস টু কিউ বাই টি, এইখান থেকে এমসিকিউ প্রবলেম আসে। ওহমের সূত্র, রোধের সমবায় চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন আসবে। বর্তনীর বিভিন্ন রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, যেটা বললাম যে সিডিআর ভিডিআর দিয়ে আমাদের এটা সিকিউতে বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউতে একটু কম। রোধ এবং আপেক্ষিক রোধ, যে সূত্র দেখালাম আর সমান রো এল বাই এ, এটা গুরুত্বপূর্ণ। এবং তড়িৎ ক্ষমতার বিদ্যুৎ বিল খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এই অধ্যায় থেকে চোখ বন্ধ করে একটা সিকিউ পাবাই। স্থির তড়িৎ থেকে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু চলতড়িৎ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আসলে অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে দুইটা অধ্যায় থেকেই দিতে পারে, কিন্তু কোনো অধ্যায় থেকেই দিল না, এটা খুবই রেয়ার। স্থির তড়িৎ, চলতড়িৎ, এখান থেকে একটা সেট মাস্ট পাবাই, ঠিক আছে, একটা সেট মাস্ট পাবাই সিকিউ। ওকে, তারপর আসো বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, মানে ম্যাথ করার মতন একটা সূত্রই আছে, ট্রান্সফরমারের কুণ্ডলী রিলেটেড যে সমস্যাগুলো আছে সেইগুলা, ঠিক আছে, ওগুলা দেখতে হবে। আর কাজের নীতি ব্যাখ্যা করা, এই যে কার্যকারিতা ব্যাখ্যা করা, এই টাইপের প্রশ্নগুলা চেষ্টা করবে অ্যাভয়েড করতে। যদি ঘ নাম্বার প্রশ্নে কোনো কিছু কার্যনীতি ব্যাখ্যা এই টাইপের কোনো প্রশ্ন দেয়, তাহলে কিন্তু তুমি যখনই লিটারেচারের মধ্যে চলে যাচ্ছ তখনই কিন্তু সেখানে 4-এর মধ্যে 3, 4-এর মধ্যে 2, 3-এর মধ্যে 2 এরকম টাইপের মার্ক দেওয়ার সম্ভাবনা বাড়ে। সো এই কারণে যে চেষ্টা করবা ম্যাথ টাইপের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেইগুলা অ্যান্সার করার জন্য, সেগুলো আগে অ্যান্সার করার জন্য, ঠিক আছে, যেগুলো ম্যাথ টাইপের আছে, যে পারলেই ছাক্কা মার্কস, তাহলে দেখবে একদম 100-তে 100, ঠিক আছে।
ট্রান্সফরমারের ধরন নির্ণয় করা এবং দুই ধরনের ট্রান্সফরমারের বৈশিষ্ট্য, স্টেপ ডাউন স্টেপ আপ, এই দুইটা ট্রান্সফরমারের কথা বলছে। আর তড়িৎ প্রবাহের সাথে ট্রান্সফরমারের মিলিত সমবায়, যে আমাদের আই, এন, ই এবং পাক সংখ্যা বা পাক সংখ্যা ই এবং আই, এই তিনটার মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেইটা থেকে যে টাইপের ম্যাথগুলো আসে এগুলো গুরুত্বপূর্ণ। সো এখান থেকে দেখো এই চৌম্বকীয় এবং সলিনয়েড, এখান থেকে এমসিকিউ প্রশ্নই বেশি আসে। তড়িৎ চৌম্বক আবেশ, এখান থেকেও এমসিকিউ প্রশ্ন, কিন্তু ট্রান্সফরমার থেকে সিকিউ আসার সম্ভাবনা বেশি আর এমসিকিউ। সো আমাদের এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, আসলে ট্রান্সফরমার থেকেই আসার সম্ভাবনা বেশি। সিকিউ এর কথা বলতেছি, এমসিকিউ তো সব চ্যাপ্টারের জন্যই গুরুত্বপূর্ণ। এর পরের যে দুইটা অধ্যায় বাকি থাকবে, এই দুইটা অধ্যায়ের মধ্যে আসলে সিকিউ আসে না বললেই চলে। সিকিউ আসলে তুমি দেখবা বিগত বছরগুলোর প্রশ্নতে যদি অ্যানালাইসিস করো, দেখবা যে আসলে সিকিউ প্রশ্ন এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট না, এমসিকিউ বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো আমাদের যে এমসিকিউ ক্লাস থাকবে, এমসিকিউ ক্লাসগুলো এই দুইটা অধ্যায় করে যেও, ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা। সো এখানে দেখো মাইক্রোফোনের, লাউড স্পিকার, টেলিভিশনের কার্যপ্রক্রিয়া, যেগুলো বললাম কার্যপ্রক্রিয়া ভাই দিলে এগুলা কিন্তু আসলে ফুল মার্কস তোলা এখান থেকে টাফ, কারণ স্যার যদি মানে স্যার চাইলেই কাটতে পারে নাম্বার, কিন্তু ম্যাথ টাইপের প্রশ্ন হইলে স্যার কিন্তু অ্যান্সার ঠিক আছে সহজে কাটতে পারবে না। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের শক্তি উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা, হ্যাঁ এই ব্যাখ্যা টাইপের যেগুলো আছে এগুলো একটু চাইবো আমরা অ্যাভয়েড করতে, ঠিক আছে। ওকে, মৌলের অধ্যায় থেকে অবশিষ্ট পরমাণু নির্ণয়, এইটা একটা ভালো টপিক, এখান থেকে একটু দেখে যেতে পারো। মূলত এই টপিকটা থেকে এমসিকিউ প্রবলেম আসতে পারে, সিকিউ যদি দিয়ে দেয় তাহলে এখান থেকে দিতে পারে, কিন্তু সিকিউ দেওয়ার সম্ভাবনা খুবই কম। এই অধ্যায়টা থেকেও সিকিউ আসার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। আর এদিকে এমসিকিউ যেটা, এই যে এক্স রে টিউবের কার্যপদ্ধতি, এগুলো একটু দেখে যাও, এগুলো অবজেক্টিভের জন্য আসলে হেল্প করবে। সো এই ছিল আমাদের খুবই শর্ট একটা ভিডিও, যেটার মাধ্যমে আমি তোমাদেরকে চেষ্টা করছি সবগুলো অধ্যায়ে সম্পর্কে একটু বলার জন্য। এবং তোমরা অবশ্যই মিস করো না আমাদের ক্লাসগুলো, আমাদের যে সিকিউ ক্লাসগুলো হবে সেগুলো লাইভে হবে, এবং এমসিকিউ ক্লাসগুলো আমরা রেকর্ডেড আকারে তোমাদেরকে দিয়ে দিব। সো এবং সেই সাথে কিন্তু তোমাদের জন্য আমাদের একটা সাজেশন পিডিএফও আছে, সেই পিডিএফটা যদি দেখো এখানে কিন্তু ক খ প্রশ্ন সহ খুব সুন্দর করে কিন্তু আমরা গুছায় রাখছি। সো এগুলা মিস করো না। সবার পরীক্ষা ভালো হোক, তোমাদের সাথে আবার লাইভ ক্লাসে ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। টিল দেন সবাই পড়াশোনা করো, ভালো মতন প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ফিজিক্স পরীক্ষায় 100-তে 100 পাইতে হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।